হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেবা একাডেমি। তো এসএসসি 2025, এসএসসি জিডি 2025-এর এখনও এক্সাম হয়নি। এসএসসি জিডি 2026-এরও যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। এবং মনে রাখো যে এসএসসির সব এক্সামেই মোটামুটি সেমি প্রশ্ন আসে, তাই অবশ্যই তুমি ক্লাসটা দেখতে পারো। এরকম প্র্যাকটিস ক্লাস অবশ্যই তোমাকে হেল্প করবে ম্যাথের স্কোর বাড়াতে। আমাদের ম্যাথের প্র্যাকটিস ক্লাস, তাই আমরা এক্সাম হলে যেভাবে কোশ্চেন প্র্যাকটিস করব বা এক্সাম হলে কোশ্চেন যেভাবে আমরা সলভ করব, তো সেইভাবে আমি কোশ্চেনের সলিউশন করানোর চেষ্টা করব, যাতে তুমি বুঝতে পারো যে এক্সাম হলে আমরা কিভাবে টাইম সেভ করব এবং কম সময়ে ম্যাথ সেকশনটা অ্যাটেম্প করতে পারবো। তাহলে দেখো, প্রথম প্রশ্ন বলেছে যে উমা এ থেকে বি পর্যন্ত 315 কিলোমিটার একটা দূরত্বের জায়গা আছে, এখানে 6 ঘন্টায় গিয়ে 4 ঘন্টা 30 মিনিটে ফিরে আসে, তাহলে তার গড় গতির 3 গুণ বের করতে বলেছে। তাহলে গড় গতি বের করতে লাগবে, আর তার 3 গুণ বের করতে লাগবে, আর কোনো কিছু 3 গুণ মানে 3-এর মাল্টিপল, আর 3-এর মাল্টিপল মানে 3 দিয়ে ভাগ দিবে। তো 3 দিয়ে ভাগ এখানে যায় না, 3 দিয়ে ভাগ এখানে যায় না, 3 দিয়ে ভাগ এখানে যায় না। 3 দিয়ে ভাগ মানে ডিজিট সাম, যেরকম 8 আর 9, তো 9-কে 3 দিয়ে ভাগ দেয়, তার মানে আমাদের অপশন ডি অ্যান্সার এসে পড়বে। এখানে আমরা শুধু এইটুকু পরে আমরা অ্যান্সার করে দিলাম। এইভাবেই পরীক্ষায় অনেক প্রশ্ন আসে যেগুলোকে আমরা কম সময়ে করতে পারি। বাকি এর বেসিক আমরা জানি যে গড় গতিবেগ বের করার জন্য আমরা জানি যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে 315 কিলোমিটার সে প্রথমে গিয়েছে, তারপর আবার এসেছে, অর্থাৎ 2বার যাওয়া আসা হয়েছে। আর টোটাল সময় 6 ঘন্টা তার যেতে লেগেছে এবং আসতে লেগেছে 4 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 10 ঘন্টা, 10.5 ঘন্টা। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা আমাদের গড় গতিবেগ এসে পড়লো। আর প্রশ্নে বলেছে যে গড় গতিবেগের 3 গুণ বের করতে বলেছে, তাহলে 3 দ্বারা গুণ করে দিব। এখন দশমিক উঠে এখানে শূন্য এসে পড়লো, 105 দ্বারা এখানে কাটলে 3, 3 দুগুণ 6, আর 6 দিয়ে গুণ করলে আমাদের কাছে 180 এসে পড়বে। আশা করি বোঝা গেল। কোশ্চেন নাম্বার 2-তে বলেছে, তো কোশ্চেন নাম্বার 2-তে বলেছে যে 1000 টাকায়, তো দেখতে পাচ্ছি প্রশ্ন বড় আছে। তো এক্সাম হলে এরকম যখনই দেখবো যে বড় প্রশ্ন আছে, তো প্রথম রাউন্ডে আমরা স্কিপ করব, ফার্স্ট রাউন্ডে আমরা স্কিপ করব, দ্বিতীয় রাউন্ডে করার চেষ্টা করব। কারণ প্রত্যেক প্রশ্নে সেমি নাম্বার থাকে। আমি যদি একটা প্রশ্নের বেশি সময় নষ্ট করি, তো এক্সাম হলে আমি হতে পারে অনেক ইজি প্রশ্ন থাকবে, সেগুলো আমি করার সময়ই পাবো না। তার জন্য যখনই বড় প্রশ্ন আসবে এক্সাম হলে ফার্স্ট রাউন্ডে স্কিপ করব, আগে সব প্রশ্ন করে নেব যেগুলো আমরা ছোট ছোট পারবো বা ইজি প্রশ্ন, সেগুলো করে নিয়ে তারপর আমরা বড় প্রশ্ন সলভ করব। তো এখানে কখনো যদি প্রশ্ন দেখো যে কোনো কিছু বলেছে যে 15% ছাড় দেয়, তারপরে 20% ছাড় দেয়, অর্থাৎ 15% ছাড়, 20% ছাড়, দেখে তো মনে হবে 15 আর 20 মিলে 30% ছাড় হচ্ছে। কিন্তু না, সবসময় মনে রাখবা যে কোনো ছাড় যদি এইভাবে দেওয়া হয় যে প্রথমে 15%, তারপরে 20%, আর যদি একবারে দেওয়া হয় 35%, তো দুটার মধ্যে সবসময় পার্থক্য আছে। কোনো একটা জিনিস প্রথমে 15% ছাড় দিয়ে তারপরে যদি আমরা 20% ছাড় দেই, তাহলে সেটা অবশ্যই 35%-এর থেকে নিচে হবে, অর্থাৎ একবারে ছাড় দেওয়ার থেকে যদি আমি ছাড়টা ভেঙে ভেঙে দিই, তাহলে অবশ্যই সেটা কম হবে। আর সেটা কত কম হবে বা কত হবে সেটা বোঝার জন্য আমরা সবসময় ফর্মুলা লাগাই, যে প্লাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100, অর্থাৎ এফেক্টিভ রেটে সলভ করি। যে 15% ছাড়, 20% ছাড়, মাইনাসে মাইনাসে প্লাস, 15 ইন্টু 20/100। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি কাটাকাটি করি, তাহলে আমাদের কাছে আসবে 32, অর্থাৎ 32% ছাড় আসবে। সেটা যদি কোনো কিছু আমি 15% ছাড় দিই এবং তারপরে 20% ছাড় দিই, ছাড় দেওয়ার পরে আবার ছাড় দিই, ধারাবাহিকভাবে ছাড় দিলে সেটা ওভারঅল 32% ছাড় হবে। আর ডাইরেক্ট ছাড় দিলে সেটা 35%। আমি বলছি সর্বোচ্চ ছাড় কোনটা, তার মানে এটা তো হবেই না, কারণ 1000 টাকার উপরে ছাড় দেওয়া হচ্ছে, এটা 15% আর 20% মিলে 35%-এর থেকে ওভারঅল কম হবে। এখানেও 1000 টাকার উপরে 25% আর 10% মিলে 35%-এর কম হবে। তার মানে এই অপশনে আর এই অপশন তো বাদই গেল। তাহলে আমাদের কাছে দুইটাই চেক করতে লাগবে, যে 1000 টাকার 35% ছাড় মানে 1000 টাকার 35% মানে কত হয়, 350 টাকা। আর 1200 টাকার 25% মানে 1/4 করলে হয় 300 টাকা। এখানে আমি ডাইরেক্টলি সলভ করবো যে 25% মানে 1/4, তাহলে 1200 টাকার 1/4 মানে 300 টাকা ছাড়, তাহলে এখানে 300 টাকা ছাড় আর এখানে 350 টাকা ছাড়। তার মানে আমি বুঝতে পারছি যে আমাদের কাছে এখানে দ্বিতীয়, অর্থাৎ অরুণের কাছে সবসময় কি হবে, বেশি ছাড় হবে। তাহলে আশা করি বোঝা গেল। তৃতীয় প্রশ্ন আমরা যদি দেখি যে এবিসি একসাথে একটি কাজ 10 দিনে করতে পারে, বি কাজটি করতে এ এবং সি এর বি কাজটি করতে এ এবং সি এর 3 গুণ বেশি সময় নেয়। বি যে আছে, এ আর সি মিলে যে সময় নেয়
তার থেকে 3 গুণ বেশি নেয়, তাহলে টাইমের রেটিও আসলো 3:1। তাহলে আমরা জানি ক্ষমতার রেটিও হবে উল্টে যাবে, কারণ সেম কাজ 1:3। তখন আমরা বুঝতে পারি যে সবাই মিলে 3 আর 1 4, অর্থাৎ 4টা করে কাজ করে 10 দিন। প্রশ্নে বলা আছে 10 দিনে শেষ করে। তাহলে আমরা ভাবি যে 1টা আর 3টা, অর্থাৎ সবাই মিলে এবিসি মিলে 4টা কাজ করে, 4টে করে কাজ করে 10 দিন, অর্থাৎ টোটাল কাজ হবে 40। আর আমাকে বলছে বি একা কত দিনে করবে, আর বি এর ক্ষমতা কত 1, তার মানে 1 দ্বারা ভাগ করলে বি একা কাজ 40 দিনে শেষ করবে। 4 নম্বর প্রশ্ন, 2500 টাকার 5 বছরে 8% সুদের হার কত? তাহলে 5 বছরে 8% মানে প্রতি বছর 8% করে 5 বছর হবে 40% সরল সুদ। আর 2500 টাকার 40% মানে 4×25 100, 40% মানে 2টা শূন্য কাটা, আর 25 গুণন 40 করলে আমরা জানি 1000 হয়। এভাবে ডাইরেক্টই ভাবতে পারি। 5 নম্বর প্রশ্ন, অ্যাপ্রক্সে বের করতে বলেছে, প্রশ্ন পড়েও আমরা দেখতে পাচ্ছি বড় আছে, তাই প্রথম রাউন্ড আমরা কি করব, স্কিপ করব। কিন্তু যেহেতু আমি এখানে সলভ করাচ্ছি তাই আমি করে দিচ্ছি প্রথম রাউন্ডে, কিন্তু পরীক্ষা হলে প্রথম রাউন্ডে আমরা কি করব, এই ধরনের প্রশ্ন স্কিপ করব, দ্বিতীয় রাউন্ডে করব যদি সময় থাকে পরে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি চোঙ আকারের ফিল্ড রোলারের ব্যাস দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে চোঙ চোঙ মানে আমরা জানি তার যে মানে বক্রতলের ক্ষেত্রফল হয় সেটা হচ্ছে 2πr/h, 2πr/h। চোঙ আকারের কোনো কিছু, যদি চোঙ আকারে কোনো কিছু আমরা দেখাই, তাহলে এরকম চোঙের তো বক্রতল অর্থাৎ দেহের ক্ষেত্রফল হবে 2πr/h। তাহলে 2π মানে আমরা জানি 22/7, প্রশ্নে বলেছে 22/7 নিতে। আর 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 মানে ব্যাসার্ধ, এখানে তো ব্যাস দেওয়া আছে, তাহলে তার অর্ধেক হবে ব্যাসার্ধ। আর এইচ মানে এখানে দেওয়া আছে 4 অক্ষে 4 একে 5/4। আর আমাকে তো 2πr/h সে রোলারটি মানে এতটুকু দৈর্ঘ্য কি করে, এতটুকু ক্ষেত্রফল সে কি করে কাভার করে। এখন বলেছে যে সে যদি প্রতি মিনিটে 15টি ঘূর্ণন কাভার করে, তাহলে একটা পাকে সে এতটুকু কাভার করে, তাহলে 15টা পাকে সে 15 দ্বারা গুণ করতে লাগবে। আর সেটা প্রতি মিনিটে এতটুকু করে, অর্থাৎ 1 মিনিটে সে এতটুকু কাভার করবে। কিন্তু এখানে বলেছে 1 ঘন্টায় কত করবে, তাহলে 1 ঘন্টায় হয় 60 মিনিট, তার মানে 7 দিয়ে গুণ করতে লাগবে। তারপর এখানে যেহেতু অ্যাপ্রক্সে বের করতে বলেছে, তো কাটাকুটি আমাদের করতে লাগবে। তো কাটাকুটি যদি আমরা করি তাহলে আমরা দেখব যে মোটামুটি আসবে আমাদের কাছে যে 5 3 5 15, 15 কিউব, 15 কিউব আমরা জানি হয় 3375। আবার তাকে আমাদের গুণ করতে লাগবে, কারণ এখানে আমরা কি ভাবলাম 3 5 না, ভুল করলাম আমি। যেখানে আমরা দেখতে পাচ্ছি 5 দুগুণ 10, 5 দুগুণ 10 অর্থাৎ 110, আর 15 15 225/7 হচ্ছে। 11 দ্বারা গুণ করলে হবে 5, 5 2 7, 2 2 4, 2 0 অর্থাৎ 7 আসবে। তারপর আমরা যদি সলভ করি তাহলে আমরা দেখতে পাবো যে 7 দিয়ে 3 7 21, 3 37, 5 7 35, 2 25, 25 মানে 3, অর্থাৎ 3 5 3 আসবে। আর 3 5 3 আমাদের একটাই অপশন আছে, তাই আমরা বুঝতে পারি যে আমাদের বি নাম্বার অ্যান্সার হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন দেখেই করতে পারি যে 24 থেকে যদি 12 8 4 16 বাদ দিই তাহলে হবে 8, 8 আর 12 গুণ করলে হবে -96, আর তাকে ভাগ দিতে বলছে 5 দিয়ে। তাহলে 24 থেকে যদি আমরা 8 12 96, তাকে ভাগ দিতে বলছে 16 দিয়ে, তাহলে 16 দিয়ে কাটাকুটি করলে এটা হবে আমাদের কাছে 6। তাহলে 4 + 1/6, আর এখানে কাটাকুটি করলে হবে -6, অর্থাৎ 4 -1 পরে থাকবে, কারণ এখানে মাইনাসে প্লাসে মাইনাস হবে। তো 4 থেকে 1 বাদ গেলে আমাদের কাছে 3 হয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন একদমই সোজা প্রশ্ন, যে দুটি সংখ্যা আছে 2:3, যদি দুই জায়গায় আমরা 10 যোগ করে দিই তাহলে সেটা হয়ে যায় 9:11। তো আমরা এই ধরনের প্রশ্ন যখন আসবে ক্রস মাল্টিপ্লাই করবো, যে 11 আর 2 গুণ করলে 22, 3 নং 27, 27 আর 22-এর মধ্যে পার্থক্য হচ্ছে 5। আবার এখানে গুণ করব 110 আর 90, তার পার্থক্য হচ্ছে 20, 110 আর 90-এর পার্থক্য 20, তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 20। এখন বের করতে বলছে সংখ্যা দুটির যোগফল, তাহলে সংখ্যা দুটি অনুপাত অনুসারে ছিল 5, অর্থাৎ 5-এর ভ্যালু বের করতে বলেছে। তো কাটাকুটি করলে আমাদের কাছে আনসার এসে পড়বে 20। প্রশ্ন নাম্বার 8, তা আমরা জানি সবসময় যে
ইন্টু টাইম সমান সমান হয় হচ্ছে প্রফিট। এখন প্রশ্নে বলেছে যে এ 5600 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, তাহলে 5600 টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে এবং কিছু মাস পরে বি 6400 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। তাহলে এ তো পুরো বছর কাজ করে, আর বি কিছু মাস পরে কাজ করে, আমরা জানি না, আমরা ধরলাম যে এক্স মাস কাজ করে, মানে এক বছরে সে এক্স মাস কাজ করে। তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম সমান সমান আমাদের কাছে প্রফিট এসে পড়বে। এখন আমরা যদি এখানে সলভ করি তাহলে দুটো শূন্য কাটা, 8 দ্বারা 7, 8 দ্বারা 8, 3 দ্বারা এখানে কাটলে হবে 4, 2 দ্বারা এখানে কাটলে হবে 4, 4 কাটা, অর্থাৎ কোনো গুণ করলে এক্স এর মান এসে পড়বে 7। তাহলে এক্স এর মান 7 মানে বি 7 মাস কাজ করেছে, কিন্তু আমাকে তো বলেছে বি কত মাস পরে যোগ দিয়েছে। তাহলে টোটাল এক বছরের মধ্যে যদি বি 7 মাস কাজ করে, তাহলে বাকি তার মানে সে 5 মাস পরে সে কাজে যোগ দিয়েছে। কোশ্চেন নাম্বার 9 বলেছে যে একটি স্টেডিয়ামের প্রথমে বসার ক্ষমতাও বাড়ানো হলো, আবার টিকিটের দামও বাড়ানো হলো। তাহলে ওভারঅল এফেক্টের ফর্মুলা লাগিয়ে দিব, যে প্রথমে 45% বেড়েছে, তারপর 20% বেড়েছে, প্লাসে প্লাসে প্লাস এ ইন্টু বি, অর্থাৎ 45 ইন্টু 20/100। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আসবে 65, এখানে কাটাকাটি করলে 9, অর্থাৎ 74% আমাদের কাছে ওভারঅল বৃদ্ধি পাবে। কোশ্চেন নাম্বার 10 গসাগু বের করতে বলছে, আর গসাগু মানে উৎপাদক, মানে এর আর এর মধ্যে কি কমন আছে। তো আমরা জানি যে এক্স কিউব আর 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব, আর এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের একটা উৎপাদক সবসময় এ মাইনাস বি হয়। বাকি তো আরও কিছু হবে, কিন্তু একটা উৎপাদক এ মাইনাস বি হয়। আর এই উৎপাদকটা আমরা যেহেতু অপশনে পাচ্ছি, তার মানে বুঝতে পারছি যে উৎপাদকটাই সবগুলোর মধ্যে কি আসবে, কমন আসবে, আর যেটা কমন আসবে সেটাই কি হবে, গসাগু। এইভাবে বাকিগুলো সলভ না করেই করতে পারি। কোশ্চেন নাম্বার 11তে বলেছে যে একজন ব্যক্তি এক্স টাকায় একটি জিনিস কিনেছেন এবং জিনিসটি 21 টাকায় বিক্রি করে, তার X% ক্ষতি হয়। তো যত টাকায় কিনেছেন তত টাকায় তার ক্ষতি হয় যদি 21 টাকায় সে বিক্রি করে। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে সবসময় অপশন ধরে করবা, তাহলে সুবিধা হবে। যে অপশন যদি ধরি যে 30 টাকায় কিনে সে যদি 30 টাকায় ক্ষতি করে, 30 টাকায় ক্ষতি করে, 30%ই ক্ষতি করে। এক প্রশ্ন বলেছে না যে এক্স টাকায় কিনলে X% ক্ষতি করে, তাই আমরা ভাবি যে 30 টাকায় যদি কিনে তাহলে তার 30%ই ক্ষতি হয়। 30% ক্ষতি হয় মানে সে 70%-এ বিক্রি করে। দেখো সলভ করলে আসবে 21 টাকা, আর প্রশ্নে বলেছে যে 21 টাকায় বিক্রি করে। বা যদি 70 ধরি, তাও দেখো 70 টাকায় কিনে সে 70% লসে বিক্রি করা মানে 30%-এ বিক্রি করে, তাহলেও আমাদের কাছে কত আসবে, 21 টাকায় আসবে। তার মানে এই অপশনে স্যাটিসফাই হচ্ছে, তাই আমাদের অপশন এ হয়ে যাবে। বাকি অপশন যদি করতাম যে 10 টাকায় কিনে 10% লসে বিক্রি করা মানে 90%-এ বিক্রি করা, তাহলে এখানে আসতো 9 টাকা, কিন্তু আমাকে তো বলছে অপশনে বিক্রয় মূল্য প্রশ্নে বলেছে 21 টাকা, এখানে আসতো 9 টাকা, তার মানে এটা হবে না। এইভাবে বাকি অপশন হতো না, তাই আমাদের একটা অপশন। এই ধরনের প্রশ্ন আসলে বেশি করলে শুধু শুধু দ্বিঘাত সমীকরণ হবে, তাই আমরা এইভাবে তাড়াতাড়ি করতে পারি। 12 নম্বর প্রশ্ন, যেহেতু প্রশ্ন দেখেই বুঝতে পারছো যে বড় আছে, তাই ফার্স্ট রাউন্ডে স্কিপ করব, তারপরে সেকেন্ড রাউন্ডে প্রশ্নগুলো করব যদি বড় প্রশ্ন আসে। প্রশ্ন বলেছে দুটি সংখ্যার লসাগু আর গসাগু, তাহলে লসাগু আর গসাগু 24 গুণ, অর্থাৎ লসাগু যা আছে সেটা গসাগু 24 গুণ, মানে গসাগু যদি 1 ধরি তাহলে লসাগু হবে 24। এখন বলছে তাদের যোগফল, অর্থাৎ 25-এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 400, তাহলে 1 ইউনিটের ভ্যালু কাটাকুটি করলে আমাদের কাছে আসবে 25 দ্বারা 25 অক্ষে 25, আর থাকলো 15, 6 15 150, 6 25-এ 150, তার মানে 16। তার মানে লসাগু আসবে 24 গুণন 16, আর গসাগু আসবে 16। এখন প্রশ্ন বলছে যে দুটি সংখ্যার একটি সংখ্যাকে যদি আমরা 6 দ্বারা ভাগ দিই, যে দুটি সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যাকে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল হয় 7 আর ভাগশেষ হয় 6, তাহলে সংখ্যাটা কত হবে। তাই সংখ্যাটা বের করতে গেলে আমরা জানি ভাজ্য বের করতে গেলে কি করতে লাগে, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ সংখ্যাটা হবে 6 7 42 প্লাস 6 অর্থাৎ 48 হবে সংখ্যাটি। এখন বলছে তাহলে বলো প্রদত্ত সংখ্যার যোগফলের অঙ্কের যোগফল নির্ণয় করো। তাহলে এটা তো আসলে একটা সংখ্যা, আর আরেকটা সংখ্যা বের করতে গেলে আমাকে লসাগু গসাগুর একটা ফর্মুলা হয় যে লসাগু গুণন গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল।
তাহলে লসাগু আমরা এখানে দেখতে পাচ্ছি 24 × 16, আর গসাগু আছে 16। একটা সংখ্যা আমরা পাচ্ছি 48, আর একটা সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে আমরা সলভ করে যদি দেখি 3 × 16 = 48, 3 দ্বারা কাটলে 8, অর্থাৎ আরেকটা সংখ্যা যেটা আসবে সেটা আসবে আমাদের কাছে 48, 8 8 4 12, 128। তাহলে আরেকটা সংখ্যা আসলো 128। তারপরে বলছে যে এই দুইটা সংখ্যার যোগফল করো, যোগফল করলে আসবে 8 8 16, 12 4 16 17। আর এই সংখ্যার অঙ্কের যোগফল কত, অর্থাৎ 1 + 7 + 6 করলে আমরা জানি পাবো হচ্ছে 14। তাহলে অঙ্কের যোগফল আমাদের কাছে 14 এসে পড়বে। তারপরে প্রশ্ন 13 নম্বর বলেছে যে সংখ্যাকে যদি 72 দিয়ে ভাগ যায়, তো 72 মানে সেই সংখ্যাকে অবশ্যই 8 এবং 9 দিয়ে ভাগ যাবে। তার মানে সংখ্যাটা আছে, আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা দেওয়া আছে। তো তার মানে সর্বপ্রথমে যদি 8 চেক করি, তাহলে 8 মানে পেছনের 3 ঘর। 37কে ভাগ দিলে আমরা জানি, এখানে দেখে দিই, এইভাবে ভাবো যে 8 দ্বারা যদি ভাগ করো তাহলে 4টা 32 থাকবে হচ্ছে 5। আমরা n এর মান যদি 6 হয় তাহলে ভাগ যাবে। আমরা n এর মান হবে এখানে 6, n এর মান হবে হচ্ছে 6। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে n এর মান যদি 6 হয়, এখন আমরা 9 নিয়ম লাগাবো। 9 নিয়ম আমরা জানি যে ডিজিট সাম 9 দ্বারা ভাগ গেলে সেই সংখ্যাটা ভাগ যাবে। তো 9কে তো ভাগ যাবেই, 6 আর 9 তো ভাগ যায়, 8 আর 1 9 তো ভাগ যায়। তাহলে থাকলো 7 আর 3 10, আর m এর মান, তার মানে যদি আমরা 8 রাখি তাহলে 7 3 10 আর 8 18 হবে, 9 দিয়ে ভাগ যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে n এর মান তো আসলো 6, আর m এর মান আসলো 8, অর্থাৎ n স্কোয়ার করলে হবে 36, আর m বাদ দেওয়া মানে 8 বাদ দেওয়া, আর তাকে যদি 4 দিয়ে ভাগ দিই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 28কে 4 দিয়ে ভাগ দেওয়া, 28কে 4 দিয়ে ভাগ দিলে আমাদের কাছে 7 এসে পড়বে। তো প্রশ্ন দেখি বুঝতে পারছো যে বড় প্রশ্ন, তাই প্রথম রাউন্ডে স্কিপ করব, দ্বিতীয় রাউন্ডে করব। বাকি যখন আমরা করবো তখন কিভাবে করব, যে প্রশ্ন বলেছে যে এ নামে একটি ট্রেন, আরেকটি ট্রেন আছে, তাহলে এইভাবে ভাবে নাও। প্রথমে ছবি দেখে দিই যে এ একটি ট্রেন যার স্পিড আমরা জানি না, তো তার স্পিড আমরা ধরলাম এক্স বা এস ধরে নাও, যে এস মিটার পার সেকেন্ড। আর বি যে ট্রেন আছে তার 36 কিলোমিটার পার হাওয়ার দেওয়া আছে, আর তাকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করে দিই তাহলে সলভ করলে আসবে 10 মিটার পার সেকেন্ড। তো তার দুজনে মিলে এর দূরত্ব দেওয়া আছে 300 মিটার, আর এই ট্রেনটার দৈর্ঘ্য আমরা জানি না, তাই ধরলাম এল। তাহলে আমরা জানি যে দুটি ট্রেন যদি পরস্পরের দিকে যাওয়া শুরু করে, তাহলে আমরা জানি যে দুটি ট্রেন পরস্পরের দিকে যাওয়া শুরু করলে তাদের ডিস্টেন্স মানে তাদের ডিস্টেন্স মানে ডিস্টেন্স হবে তাদের ডিস্টেন্সের যোগফল। আর দুজনেরই যদি গতিবেগ থাকে তাহলে আমাদের কিসে করতে লাগবে, রিলেটিভ স্পিডে করতে হবে। তাই আমরা এটা বলতে পারি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 সেকেন্ডে, অর্থাৎ আমরা ফর্মুলা তো জানি যে স্পিড ইন্টু টাইম সমান সমান হয় ডিস্টেন্স। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড, এর স্পিড হচ্ছে এস, আর আরেকটা ট্রেনের স্পিড হচ্ছে 10। তারা 15 সেকেন্ডে ডিস্টেন্স কভার করছে এল প্লাস 300। আবার আরেকটা কন্ডিশন দিয়েছে যেখানে এ 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সিকে 30 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ এখানে আরেকটি যে ট্রেন আছে সেটি হচ্ছে স্থির ট্রেন, মানে স্থির ট্রেন যদি হয় তার কোনো গতিবেগ নেই। তো তার কোনো যদি গতিবেগ না থাকে তাহলে আরেকটা ট্রেন আছে সি, তার কোনো গতিবেগ নেই। তার মানে এখানে গতিবেগ শুধু হবে এর গতিবেগ তো আমরা ধরেছি কত এস, আর সময় নেয় হচ্ছে 30 সেকেন্ড। আর এখানে ডিস্টেন্স কভার করবে এর এর দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য বলা আছে কত 500 মিটার, অর্থাৎ এল প্লাস 500। এখন আমরা যদি অর্থাৎ 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন বাদ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 30s বিয়োগ এখানে গুণ করলে 15s মাইনাস 150
আর এর থেকে এটা যখন বাদ দেবো এল এল কাটা যাবে, 500 থেকে 300 বাদ দিলে 200 আসবে। এখানে 30s থেকে 15s বাদ দিলে থাকবে 15s, আর 150 এই পাশে এসে হবে 350। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এস সমান সমান হবে কাটাকাটি করলে 5 দিয়ে 70, 5 দিয়ে 3। তাহলে এস এর মান এসে বললো, এখন এস এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, অর্থাৎ 70/3 ইন্টু 30 সমান সমান আসবে এল প্লাস 500। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা সলভ করি তাহলে আমাদের কাছে আসবে 700 সমান সমান এল প্লাস 500। তাহলে এল এর মান কত হবে? 200। আর এল মানে কি? 10টার দৈর্ঘ্য, তার মানে 10টার দৈর্ঘ্য হবে 200 মিটার। প্রশ্ন একটু বড় ছিল, অসুবিধা হলে আরেকবার দেখে নিও। বাকি সোজাই, যে আমরা জানি যখন দুইটা ট্রেন পরস্পরের দিকে যাবে, স্পিড হবে রিলেটিভ স্পিড, আর দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, দৈর্ঘ্য হবে, তাদের দৈর্ঘ্যের যোগফল হবে ডিস্টেন্স। তো সেই ফর্মুলাতে আমরা করলাম। আর বাকি বেসিকে যদি আমরা অন্যভাবে দেখতে চাই তাহলেও আইডিয়া করতে পারি এরকমভাবে যে প্রথমে ট্রেন 15 সেকেন্ডে 300 মিটার যাচ্ছে, মানে প্রথমে এ ট্রেন 15 সেকেন্ডে 300 মিটার দৈর্ঘ্যের ট্রেনকে অতিক্রম করতেছে, আবার সেই এ ট্রেনই 30 সেকেন্ডে 500 মিটার দৈর্ঘ্যের ট্রেনকে অতিক্রম করতেছে। অর্থাৎ যখনই সে 15 সেকেন্ডের জায়গায় 30 সেকেন্ড অর্থাৎ 15 সেকেন্ড বাড়াচ্ছে, তখন সে 300 মিটারের জায়গায় 500 মিটার বেশি অর্থাৎ 200 মিটার বেশি কভার করতেছে। তাই 15 সেকেন্ড প্রথমে সে 15 সেকেন্ডে 300 মিটার ট্রেনকে অতিক্রম করতেছে, তারপরে সে 30 সেকেন্ডে 500 মিটারের ট্রেনকে অতিক্রম করতেছে, অর্থাৎ 15 সেকেন্ডে সে 200 মিটার বেশি অতিক্রম করতেছে। তাই 15 সেকেন্ডে সে তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, প্লাস আরেকটা ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে। তো যাই হোক, একটু কনসেপ্ট ভুল হবে এভাবে করলে, কিন্তু ভাবতে পারো। বাকি পরীক্ষায় তুমি এটাই বেসিক মেথড, এটাই ভালো মেথড, এইভাবে করতে হবে। 15 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, কৃত্তিকা এবং লাকি। কৃত্তিকা এবং লাকি একটি কাজ 15 দিনে এবং 45 দিনে করে। আর টোটাল কাজ আমরা জানি 15 45 লসাগু 45, 15 দ্বারা 45কে ভাগ দিলে 3, 45 দ্বারা 45কে ভাগ দিলে 1। তাহলে আমরা বলতে পারি যে টোটাল দুজনে মিলে করবে 4টা কাজ। এখন বলছে তারা 25% কম দক্ষতার সাথে, তাহলে 4-এর যদি 25% কমিয়ে দিই, 4-এর যদি 25% কমিয়ে দিই তাহলে হবে 3। তো 3টা করে তারা কাজ করে, মোট কাজের 60%। তাহলে মোট কাজের 60%, মোট কাজের 60% মানে 3/5, এর 3/5 করলে হবে 27, আর বাকি থাকবে 2/5 অর্থাৎ হবে 18। তো প্রশ্ন বলেছে যে মোট কাজের 60%, মোট কাজের 60% কাজ তারা 25% কম দক্ষতার সাথে করে, আর বাকি যে কাজ থাকে, বাকি যে কাজ থাকে সেটা পুরো দক্ষতার সাথে করে। পুরো দক্ষতা কত? 4 দিয়ে করে। তাহলে তাদের মোট সময় কত লাগে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 9, আর এখানে সলভ করলে আমরা দেখতে পাচ্ছি 4 4 16, 4 5 20, অর্থাৎ টোটাল তাদের সময় লাগে 13.5 দিন। এটা একটা ভালো প্রশ্ন ছিল। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তুমি স্টার করে রাখতে পারো। এবছর এসএসসি যে এক্সামগুলো হবে তার মধ্যে এই প্রশ্নটা রিপিট হবেই, কারণ এটা নতুন টাইপের প্রশ্ন, আর এই প্রশ্নটা এখন বেশি এক্সামে দেখা যাচ্ছে। অনেকবার জিজ্ঞাসা করেছে এসএসসি এর মধ্যে 2025-এ। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আর একটা প্রশ্ন 17 নম্বর প্রশ্ন। এই দুটো প্রশ্ন ভালো করে দেখে নিও, রিভিশন করে নিও, কারণ এই দুটো প্রশ্ন, এই দুই টাইপের প্রশ্ন আসতেছে বারবার পরীক্ষা। তো 16 নম্বর প্রশ্ন কি বলেছে যে রমেশ ধার্য মূল্যের ওপর, তো আমরা তো এটুকু জানি যে সিপি আর এমপি রেটও ডাইরেক্ট বের করতে গেলে হয় 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট 100 প্লাস প্রফিট পার্সেন্ট, এটি হয় সিপি আর এমপির ডাইরেক্ট রেটও। তো রমেশ ধার্য মূল্যের উপর 18% ছাড় দেয়, তাহলে 18% যদি ছাড় দেয়, 18% যদি ছাড় দেয় তাহলে 100 থেকে 18 বাদ দিলে হবে 82। ছাড় দিয়ে সে 40% লাভ করে, অর্থাৎ 40% লাভ করলে হবে 140। তাহলে আমাদের কাছে সিপি আর এমপি রেটিও এসে পড়লো। এখন বলছে যদি সেই ধার্য মূল্যের উপর 12% ছাড় দেয়, অর্থাৎ রেটিও যে আসলো, রেটিওর মধ্যে 140 টাকা ধার্য মূল্য, তার মধ্যে সে যদি 12% ছাড় দেয়, তাহলে এর 12% যদি আমরা বের করি, 14 12 দিয়ে গুণ করো, 4 12 48, 7 হলো 4, 12 কে 12 16, অর্থাৎ আসবে 16.8। যদি বাদ দাও তাহলে 16.8 বাদ দেওয়া মানে মোটামুটি 17 বাদ দিলে হবে 123.2।
তাহলে 123.2 আসবে। তাহলে তার লাভ কত হবে? তাহলে তার ক্রয় মূল্য ছিল 82, সে যদি ছাড় দিয়ে বিক্রি করে তাহলে বিক্রি করবে এই দামে। তাহলে তা আমরা দেখতে পাচ্ছি সে টোটাল এখানে 41.2 টাকা লাভ করবে। কত টাকার উপরে? 82 টাকার উপরে। আর পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ। এখন এখানে বুঝতেই পারছো যে মোটামুটি 50%-এর কাছাকাছি যাবে, কিন্তু দেখো 50%-এর কাছাকাছি অপশনে দুইটা আছে, তাই আমাদের এখানে সলভ করতে হবে। তো সলভ করলে এখন আমরা এখানে দেখতে পারবো যে 2 দ্বারা কাটলে 41, 2 দ্বারা কাটলে এখানে আসবে মনে করো 50, তারপর এখানে যদি কাটাকুটি করি তাহলে আমাদের কাছে দেখতেই পাচ্ছি যে 10 পয়েন্ট সামথিং আসবে। তো 50.24ই হবে। বাকি যেহেতু একটু ক্যালকুলেশন কঠিনই দিয়েছে, তা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কাছে এইভাবেই করতে লাগবে যে 82 আর 0.2 উঠে যাবে, তাহলে 4120 হবে। তারপরে প্রথমে অপশন থেকে বুঝতে পারছো 5 বার তো যাবেই, তাহলে 5 দুগুণে 10, 5 8 40, 41, 2, তারপরে আসতেছে 0, তো 50 বার যাবে মোট কথা। তারপর দশমিক বসিয়ে 0, তারপর আমরা দেখতে পাচ্ছি যে 2 বার যাচ্ছে, 2 বার যদি যায় তাহলে আমাদের কাছে 50.2 একটা আছে, তাই আমাদের কাছে এটা অপশন হবে। তো একটু ক্যালকুলেশন করিন, বাকি আশা করি বুঝতে পারছো কি করলাম। 100 মানে ডিসকাউন্ট, 100 প্লাস প্রফিট, সিপিআর এমপি রেটিও এসে পড়লো। তো সিপিআর এমপি রেটিও অনুসারে সিপি আসলো 82 টাকা, এমপি আসলো 140 টাকা। তার মধ্যে যদি আবার পরে আরো 12% ছাড় দিয়ে বিক্রি করি তাহলে বিক্রি করবো 123.2 টাকায়। তাহলে ওভারঅল লাভ হচ্ছে 41.2 টাকা। 82 টাকার মধ্যে পার্সেন্টেজ বের করলে আমাদের কাছে লাভ এসে পড়বে। যেহেতু আমাকে পার্সেন্টেজই বের করতে বলছে, তাই আমরা রেটিও থেকে ডাইরেক্ট পার্সেন্টেজ বের করতে পারি। এখানে 34,440 টাকা দিয়ে অঙ্ক করার দরকার নেই, এটি দিয়েও করতে পারতাম, তাহলে আরো বড় হইতো, ক্যালকুলেশন আরো কঠিন হইতো। 17 নম্বরও একদমই সোজাই প্রশ্ন, যে 3 বছর আর 5 বছর অর্থাৎ গ্যাপ কত বছরের? 2 বছরের গ্যাপ। 2 বছরের গ্যাপে টাকাটা 64, তো টাকাটা 8,100 টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ রেটিও করো আর 2 বছরের গ্যাপ আছে, তার মানে স্কোয়ার রুট করে দাও। তাহলে স্কোয়ার রুট করলে টাকাটা হবে 8 থেকে 9, অর্থাৎ 1 বাড়ছে 8 থেকে, আর পার্সেন্টেজ মানে আমরা জানি 12.5% হবে। তো 12.5%, 12 সমস্ত 1/2 হবে। এখন দেখো 12 সমস্ত 1/2 দেওয়া নাই, কিন্তু এটা যদি কাটাকুটি করো মনে রাখবে এটা 1/2 হবে। তো একটু অপশন ঘুরিয়ে দিয়েছে। কোশ্চেন নাম্বার 18। তো এই ধরনের প্রশ্ন অনেকবার আসলে আমি বলি যে নিউ ইনিং বা নিউ রান সমান সমান হয় ওল্ড অ্যাভারেজ প্লাস মাইনাস অ্যাভারেজ চেঞ্জ ইন্টু টোটাল, অর্থাৎ নতুন ইনিংসে সে কত রান করেছে? 79। ওল্ড অ্যাভারেজ কত ছিল জানি না, ওল্ড অ্যাভারেজ বেড়েছে কত? 2। আর টোটাল সে কতগুলো ইনিংস খেলেছে? 18টা। তাহলে এখানে সলভ করলে দেখতে পাচ্ছি যে 36 এই পাশে যখন যাবে তখন বাদ হয়ে আসবে 43। তাহলে এক্স এর মান 43, মানে ওল্ড অ্যাভারেজ 43 আসলো। কিন্তু আমাকে তো বলেছে 18তম ইনিংসের পরে তার গড় কত, মানে নতুন অ্যাভারেজ কত। তাহলে নতুন অ্যাভারেজ তার 2 বেড়ে যাবে, তাহলে 2 বেড়ে গেলে নতুন অ্যাভারেজ কত আসবে? 45 এসে পড়বে। একটি শঙ্কুকার পাত্র, তাহলে শঙ্কু মানে কোন, কোণের ক্ষেত্রে আমরা জানি ভলিউম হয় 1/3 পাই r²h। আর এটি যখন চোঙাকৃতি, অর্থাৎ চোং মানে আমরা জানি হচ্ছে, তো চোঙাকৃতি পাত্রের, তো চোং মানে আমরা জানি, চোং মানে হবে আমাদের কাছে সিলিন্ডার। তো সিলিন্ডার যদি আমরা বলি তাহলে সেটা হবে πr²h। তো প্রশ্ন বলেছে যেই পাত্রে যার অভ্যন্তরীণ ব্যাসার্ধ দেওয়া আছে 20, উচ্চতা দেওয়া আছে 27, তাহলে ফর্মুলাতে বসিয়ে দাও। আর 20 দেওয়া আছে, অর্থাৎ 20 গুণন 20, এইচ মানে উচ্চতা দেওয়া আছে 27। এই ভলিউম মানে এই আয়তনের জল আরেকটি পাত্রে ঢালা হলো যার 15 সেমি অভ্যন্তরীণ ব্যাসার্ধের, তাহলে এখানে 15 সেমি, অর্থাৎ 15 গুণন 15, আর তার উচ্চতা কত সেটা আমাকে বের করতে লাগবে, উচ্চতা বের করতে হবে। এই দুইটা সমান সমান। তো এক জায়গার জল যদি একটা পাত্রের জিনিস আরেকটি পাত্রে ঢালা হলে আমার সেটি আয়তন সেম হবে। এখানকার আয়তন সেম, তো এখানে পাই আর পাই দেখতেই পাচ্ছ কাটা যাচ্ছে। 3 দিয়ে এখানে আসলে 9 কাটা, 3 দিয়ে 5 বার, 3 দিয়ে 3 বার, 3 দিয়ে আবার কাটলে 5 বার, আর আমরা দেখতে পাচ্ছি 5 দ্বারা কাটলে 4, আবারও 5 দিয়ে কাটলে 4, অর্থাৎ আমাদের কাছে এই সমান সমান 16 এসে পড়বে। তো 16 আমাদের কাছে আনসার হয়ে যাবে।
20 নম্বর প্রশ্ন আমাকে বলেছে যে একটি কোম্পানির প্রথমে ত্রৈমাসিক হারে 15% লাভ, তারপরে দ্বিতীয় ত্রৈমাসিক হারে 8% হ্রাস পায়। যদি প্রাথমিক লাভ এত টাকা হয় তবে উভয় পরিবর্তনে চূড়ান্ত লাভ কত হবে? তাহলে প্রাথমিক তো ছিল 4,50,000 টাকা, তারপরে 15% লাভ মানে 15% বেড়ে যাবে, তারপরে 8% হ্রাস মানে 8% কমে যাবে। এখন এটা সলভ করতে সময় লাগবে। এখন তুমি দেখো যে এখানে 45 মানে 9-এর মাল্টিপল, আর 9-এর মাল্টিপল মানে সাম অফ ডিজিট 9 দ্বারা ভাগ যাবে। 3 4 12 8 20, 9 দ্বারা ভাগ যাবে না। 4 6 10 19, 9 দ্বারা ভাগ যাবে না। 4 5 9, 5 3 8 2 10, 9 দ্বারা ভাগ যাবে না। 4 6 10, 7 8 18, 9 দ্বারা ভাগ যাবে। তার মানে এটি আমাদের কাছে অ্যান্সার হয়ে যাবে। যেহেতু এটা অ্যাপ্রক্সে করতে বলেনি, তো ডাইরেক্ট আমরা ভাবতে পারি যে 45 মানেই, যার মধ্যে 9 বা 3 আছে, 9 বা 3-এর মাল্টিপল আমাদের অপশনে একটি আছে, তাই এটি হবে। যদি দুইটা মিলতো তাহলে তখন আমাকে ডিজিট সাম বা করতে লাগতো। ইউনিট ডিজিট করলে তো দেখতেই পাচ্ছ ইউনিট ডিজিট সব জায়গায় শূন্যই আছে, তাই ইউনিট ডিজিট করলেও সময় লাগতো। তাহলে আশা করি বোঝা গেল। আমরা 20টা প্রশ্ন আজকে সলভ করলাম, অর্থাৎ এসএসসি জিডি এক্সামে যেভাবে সেট আসে পরীক্ষায়। তো কিছু কিছু প্রশ্ন পরীক্ষা এমন ছিল যেগুলো আমাকে প্রথম রাউন্ডে স্কিপ করার দরকার ছিল, না হলে সময় নষ্ট করতে পরীক্ষায়। তাহলে আশা করি বোঝা গেল। এইভাবে আমরা পরের সেটে নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে দিও। থ্যাংক ইউ।